লেখিকা মাধবী ভট্টাচার্যের ক্ষত। কি হয়েছে? তোমরা সবাই ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? বিশ্বাস করো, অনন্যা নিশ্চয়ই বাপের বাড়ি গেছে। আসলে কাল রাতে খুব ঝগড়া হয়েছে আমাদের, তাই রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে গেছে। সময় মতো ঠিক ফিরে আসবে। তোমরাও না তিলকে তাল করছো মিছিমিছি। কথাটা বলেই হাসতে লাগলো ঋষি, যেন কিছুই হয়নি। এবাড়ির ছোট বউ কাউকে কিছু না বলে হঠাৎ উধাও হয়ে গেছে। সেই দুপুর থেকে ওকে পাওয়া যাচ্ছে না। ঋষিকে খবর দিয়ে আনানো হয়েছে অফিস থেকে। খবরটা যাতে বাড়ির বাইরে না ছড়ায় সেটারই চেষ্টা করা হচ্ছে আপাতত সবাই মিলে। আমরা ওর বাপের বাড়িতে ফোন করেছিলাম, ও সেখানে যায়নি। নীলিমা গম্ভীর মুখে বলল। ঋষি অনন্যার 3 বছরের মেয়ে গুল্লু ঘুমিয়ে আছে নীলিমার কোলে। মেয়েটা সারা দুপুর মাকে খুঁজে খুঁজে কান্নাকাটি করেছে। একটু আগেই অনেক কষ্টে ওকে ঘুম পাড়াতে পেরেছে নীলিমা। অনন্যার মা বলেছে নিশ্চয়ই। দেখো, অনন্যাই হয়তো শিখিয়ে দিয়েছে এমন বলতে। যা জেদিও। আবার অকারণ হাসলো ঋষি। তুমি কাকে কি লুকোতে চাইছো ঋষি? আসল ব্যাপারটা কিন্তু সবাই আন্দাজ করতে পারছে। ঝগড়া করে বাপের বাড়ি গেলে কেউ এমন চিঠি লিখে যায় নাকি? ফোনটাই বা বন্ধ কেন? নীলিমা আবার বলল। ঋষির মা হঠাৎ কেঁদে উঠলেন শব্দ করে। সেদিকে তাকিয়ে ঋষি বলল, দেখলে তো বৌদি, মাকে কাঁদিয়ে দিলে তুমি। তুমি কাঁদছো কেন মা? অনন্যা খুব শীঘ্রই ফিরে আসবে। তোমরা কেউ বুঝতে পারছো না? মায়ের কান্না থামলো না সেই সান্ত্বনাতে। নীলিমা চুপ করে রইল। ঋষির দাদার রক্তিম এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। এবারে বলল, অনেকদিন থেকেই তোকে বলছিলাম সামলে রাখ নিজের বউকে। কোনো কথাই তো কানে তুললি না। দেখ এবারে কি সর্বনাশ হলো। কি শুরু করেছো সবাই মিলে? সর্বনাশ আবার কিসের? বলছি তো অনন্যা ওর বাপের বাড়ি গেছে। ঋষি চেঁচালো। রুচিরা হঠাৎ এগিয়ে গিয়ে ঠাস করে এক চড় বসিয়ে দিলেন ছেলের গালে। বাপের বাড়ি গেছে? আর কত অবুঝ সেজে থাকবি? এবার তো বোঝ কত বড় সর্বনাশটা হলো। সবকিছুর জন্য তুই দায়ী। ইচ্ছে করলেই এটা আটকাতে পারতি তুই। তোর মতো ভেড়া আর কোথাও দেখিনি আমি। ঋষি চুপ করে গেল। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। প্রাণপণে যে সত্যিটাও অস্বীকার করতে চায়, সবাই মিলে সেটাই কেন বিশ্বাস করাতে চাইছে? নীলিমা এগিয়ে এলো শাশুড়িকে সামলাতে। ছেড়ে দাও মা, এত বড় একটা ধাক্কা খেয়েছে, সামলে নিতে দাও আগে। বেশ হয়েছে ওই ধাক্কাটা খেয়েছে। বউ পালিয়ে গেছে, বলছে বাপের বাড়ি গেছে। কিংসুক নামের বদমাসটার সাথে নেচে বেড়াচ্ছে ওর বউ। উনি বলছেন ও কিছু নয়, ওরা তো শুধুই বন্ধু। কত বড় আহাম্মক! এখন দেখবে এ লোকের কাছে মুখ দেখায় কি করে। আমি যদি হতাম ওর জায়গায় কবে ওর মেয়ের ডানা দুটো কুচ করে কেটে দিতাম। এখনো ফুঁসছেন রুচিরা। ঋষি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পাথরের মতো, তারপর ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কেউ বুঝবে না, কেউ না। ঋষির বুকের তোলপাড়ের আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছবে না। মিথ্যে কথাগুলো বানিয়ে বলতে বলতে প্রাণপণে সত্যিটা থেকে পালাতে চেষ্টা করতো ঋষি প্রতি মুহূর্তে। আশা করতো একদিন বদলে যাবে সবকিছু। অনন্যা একদিন নিজের ভুল বুঝতে পারবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। ঋষির জন্য না হোক, অন্তত গুল্লুর জন্য অনন্যা এমন কাজ করতে পারবে না মনে হয়েছিল ঋষির। কিন্তু ভুল ছিল ঋষি, একেবারেই ভুল ছিল। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে অনন্যা চলে গেছে আজ কিংসুকের সাথে। কিছুতেই যে বিশ্বাস করতে পারছে না ঋষি। একবারও কি গুল্লুর মুখটা মনে পড়েনি অনন্যার? এই অনন্যাই তো গুল্লু অন্তঃপ্রাণ ছিল। গুল্লুর সামান্য অসুখ বিসুখে মুখ ভার হয়ে যেত ওর। এক মুহূর্ত মেয়েকে চোখের আড়াল করতে চাইতো না ও। ঋষি ঠাট্টা করে বলতো, মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হলে ওর বিয়ে দেবে কি করে? দেব না বিয়ে? তোমার কোনো অসুবিধা আছে? গুল্লুকে আরো বেশি করে জাপটে ধরে বলতো অনন্যা। এখন কি করে থাকবে অনন্যা গুল্লুকে একবারও দেখতে না পেয়ে? নাকি অনন্যার জীবনে এখন গুল্লুর কোনো অস্তিত্বই নেই? অনন্যার মামাতো দাদার সাথে যখন প্রথমবার এ বাড়িতে এলো কিংসুক নামের ছেলেটা, সেদিনই রাতে পাশাপাশি শুয়ে অনন্যা বলছিল, এই কিংসুকদা একসময় আমার জন্য পাগল ছিল। আজ এত বছর পরে হঠাৎ করে এখানে এলো, হয়তো আমাকে দেখতেই শুধু। কথাটা শরীরে জ্বালা ধরালেও একটু হেসে ঋষি বলেছিল, বাহ কি সৌভাগ্য তোমার, এত বছরেও তোমার প্রেমিক ভুলতে পারেনি তোমায়। প্রেমিক? ধুস, ও আমার প্রেমিক হতে যাবে কেন? আমি কখনো কিংসুকদাকে এই চোখে দেখিনি। ওর ভালোবাসাটা একতরফা ছিল। আর এখন
প্রশ্ন করেছিল ঋষি। মানে এখন কি? অবাক হয়েছিল অনন্যা। এখনো কি ভালোবাসাটা একতরফাই আছে? ঋষিকে জড়িয়ে ধরেছিল অনন্যা, আদুরে গলায় বলেছিল, কি সব বলছো? এখন আমার জীবনে তুমি ছাড়া আর কারোর জায়গা আছে নাকি? তুমি আর গুল্লুই তো এখন আমার সবটা দখল করে নিয়েছো। অন্য কাউকে নিয়ে ভাবার সময় আর নেই আমার। তাই বুঝি? হেসে বলেছিল ঋষি। মনের মেঘ কেটে গেছিল ওর। আদরে আদরে ভরিয়ে দিয়েছিল ও অনন্যাকে। জীবনের ছক কখন যে পাল্টে যায় তা হয়তো কেউই বলতে পারে না। কিংসুক সেই যে ঢুকে পড়লো অনন্যা ঋষির মধ্যিখানে, সেখানে রয়ে গেল পাকাপাকি ভাবে। ঘন ঘন এ বাড়িতে হানা দিতে লাগলো। অনন্যাও গলে যেতে লাগলো কিংসুক এলেই। এমনকি প্রায় কিংসুকের সাথে বেরোতেও শুরু করলো নানা জায়গা সুযোগ পেলেই। ঋষি কখনো কিছু বলতে গেলে উল্টে মেজাজ দেখাতো। এত সন্দেহ কেন তোমার? কিংসুকদা আমার বন্ধুর মতো, এর বাইরে আর কিছু নয়। বেচারা এতদিন বাইরে থাকতো, কলকাতায় কত কিছু নতুন হয়েছে সেসব কিছুই চেনে না, তাই আমাকে সঙ্গে করে নিয়ে যায়। এত অবিশ্বাস করো কেন? ঋষি বলতে পারতো না, তোমার বেচারা দাদা কি তোমাকে ছাড়া আর কাউকে সঙ্গে করে নিয়ে যেতে পারে না? কিছুই বলতো না, চুপ করে থাকতো। ভাবতো একদিন নিশ্চয়ই অনন্যা নিজের ভুল বুঝবে। ঋষি চুপ করে থাকতে থাকতে অনন্যারও সাহস আরো বাড়তে লাগলো। একেবারে বেপরোয়া হয়ে উঠছিল। বাড়ির সবার সামনে দিয়ে গটগট করে যখন তখন বেরিয়ে যেত কিংসুকের সঙ্গে। মা বা বৌদি কিছু বলতে গেলে তেড়ে ঝগড়া করত নিজেকে নির্দোষ প্রমাণ করতে। ঋষির একেবারে ভালো লাগতো না, নিজেকে বড় ছোট মনে হতো। ও নিজেই তখন অনন্যাকে সাপোর্ট করে মা আর বৌদিকে বোঝাতো, এসব কি বলছো তোমরা? কিংসুক ওর বন্ধু, বহু আগে থেকে অনন্যা চেনে ওকে। এরকম বিশ্রী সন্দেহ করার আগে একবার অন্তত ভেবে দেখো। মা আর বৌদিকে চুপ করিয়ে দিতে পারলেও নিজের মনকে চুপ করাতে পারতো না ঋষি। অসহ্য যন্ত্রণায় ছটফট করত আর প্রতি মুহূর্তে অপেক্ষা করত সেই অনন্যার জন্য, যে অনন্যা ভালোবেসেছিল ঋষিকে, যে অনন্যা ঋষির বড় আদরের গুল্লুর মা। ইচ্ছে করলে ঋষি অনন্যাকে জোর করতে পারত, আটকে রাখতে পারত নিজের কাছে, কিন্তু জোর করে কোনোদিন কারো মন পাওয়া যায় না, সেটা মনে প্রাণে বিশ্বাস করত ও। নিজে থেকে অনন্যা আবার ফিরবে ওর কাছে এই আশাতেই দিন গুনছিল ঋষি। কিন্তু ঋষির সব আশা মিথ্যে করে দিয়ে চলে গেল অনন্যা চিরকালের জন্য। অনন্যার কখনো ফিরে আসবে না, ভাবতেই পারছে না ঋষি। সবার হাতে হাতে ঘুরতে ঘুরতে দুমড়ে মুচড়ে যাওয়া ছোট্ট কাগজটা আবার চোখের সামনে মেলে ধরল ঋষি। হাজারবার পড়া শব্দগুলো বিশ্বাস হতে চায় না তবু। ছোট্ট করে লিখে গেছে অনন্যা, ঋষি ক্ষমা করো আমায়, তোমার সঙ্গে থাকতে পারলাম না আর, চলে যাচ্ছি যেখানে মন চায়। গুল্লুকে রেখে গেলাম তোমার কাছে, ভালো থেকো তোমরা। কাগজটা বুকের কাছে চেপে ধরলো ঋষি। অনন্যা চলে গেছে, সবকিছু ফাঁকা করে দিয়ে সত্যি চলে গেছে ও। আপনাদের দুজনের সবকিছুই নর্মাল, বাচ্চা আসতে তো কোনো অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু বিয়ের 5 বছর তো হয়ে গেল ডক্টর মিত্র, এত দেরি হচ্ছে কেন বলুন তো? অনন্যার প্রশ্নের জবাবে ডক্টর চুপ করে রইলেন একটু সময়, তারপর বললেন, এত চিন্তা করবেন না, কারো কারো ক্ষেত্রে বাচ্চা আসতে দেরি হয় একটু। ভরসা রাখুন, অপেক্ষা করুন নতুন অতিথির জন্য। থামলেন ডক্টর। বোঝাই যাচ্ছিল আর কিছু বলার নেই তার। হতাশ হয়ে বেরিয়ে এলো অনন্যা আর কিংসুক। এত বছর ধরে একটা বাচ্চার আশায় ডক্টরদের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছে ওরা। সব ডক্টর একই কথা বলেছেন, সবকিছু যদি নর্মাল তবে বাচ্চা হচ্ছে না কেন? অস্থির হয়ে উঠেছে অনন্যা। বাইরে বেরিয়ে আর চোখে অনন্যার দিকে তাকালো কিংসুক। মুখটা কালো হয়ে আছে ওর। এই মেয়েটার জন্য একদিন পাগল ছিল কিংসুক, কিন্তু নিজের মনের কথা বলবারই সুযোগ পায়নি সে। হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেল। সেই দুঃখে কলকাতা ছেড়ে বাইরে চলে গেছিল কিংসুক। বেশ কয়েক বছর পর মামাতো বোনের বিয়ের সূত্রে কলকাতায় আসা, আর তারপরে আবার প্রিয় নারীর সঙ্গে সাক্ষাৎ। সবকিছু গুলিয়ে গেছিল কিংসুকের, নিজেকে আর সামলানোই মুশকিল হয়ে উঠছিল। তাই অনন্যা যখন বলল, হঠাৎ করে সন্ন্যাসী হবার স্বাদ হলো কেন? কলকাতা ছেড়ে, সবাইকে ছেড়ে অত দূরে চলে গেছো কোন দুঃখে? মনের কথা লুকিয়ে রাখতে পারেনি কিংসুক, চট করে বলে ফেলেছিল, তোমাকে পাইনি বলে। একটু চমকে গেছিল অনন্যা, তারপরে নিজেকে সামলে নিয়ে বলেছিল, যে ভালোবাসা কখনো চাওনি তাকে আবার না পাওয়ার দুঃখ কি? চেয়েছি তো, শুধু জানাতে পারিনি।
জানাতে পারোনি, এটা তোমার ভুল। সেই ভুল আঁকড়ে ধরে থাকলে তো চলবে না। চুপ করে গেছিল কিংসুক, কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। এক তীব্র আকর্ষণ ক্রমাগত দুজনকে দুজনের কাছাকাছি এনে দিচ্ছিল। এক সময় দুজনে বুঝতে পারলো সর্বনাশ যা হবার তা হয়েই গেছে। এখন সর্বনাশকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনন্যাকে নিয়ে কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরের এই ছোট্ট শহরটায় 5 বছর সংসার করা হয়ে গেছে কিংসুকের। নিজেদের বাড়ি ঘর, নিজেদের জায়গা, আত্মীয় স্বজন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে দুজন বেঁচে থাকতে চেয়েছেন নিজেদের মতো করে। ওরা জানে কেউ তাদের ক্ষমা করবে না, কারোর ক্ষমা পাবার আশাও করেনি তারা এতদিন। অনন্যার কালো হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে কিংসুক বলল, তুমি মন খারাপ করছো কেন? ডক্টর তো বলেছেনই সমস্যা নেই কোনো, যে কোনো দিন আমাদের ঘরে আসতে পারে নতুন অতিথি। আসবে না? কি কি বলছো? কিংসুক চমকে গেছে। কেউ আসবে না আর আমাদের মাঝে? অভিশাপ লেগেছে তো? কিসের অভিশাপ? কি বকছো এসব? বিশাল পাপ করেছি আমরা, তার সাজা পেতে হবে না? যতদিন বাঁচবো এভাবেই একা বাঁচতে হবে আমাদের। অনন্যার মুখ পাথরের মতো। সেদিকে তাকিয়ে ঘাবড়ে গেল কিংসুক। মেয়েটার মাথা খারাপ হয়ে গেল না তো? এই কি হয়েছে তোমার? কোনো পাপ করিনি আমরা, বুঝেছো? কে বললো পাপ করিনি? আমার গুল্লু, আমার গুল্লুকে ছেড়ে কি করে চলে এলাম আমি? মেয়েটা যে মাকে একটু সময় না দেখলেই অস্থির হয়ে যেত। স্কুলে ভর্তি হয়েছিল সবে, স্কুলের গেটে ধরে দাঁড়িয়ে থাকতো, জেদ করতো মাম্মাকেও সাথে যেতে হবে। টিচাররা আদর করে এসে নিয়ে যেতেন। বারবার পেছন ফিরে তাকাতো আমার গুল্লু, দেখতো মা দাঁড়িয়ে আছে কিনা। কি করে চলে এলাম আমি ওকে ছেড়ে? অনন্যার দুগাল ভিজে যাচ্ছিল গ্লানির অশ্রুতে। কিংসুক অস্ফুটে বলল, তুমি গুল্লুকে নিয়ে এলে না কেন? আমি তো বারণ করিনি। শুধু কি গুল্লু, ঋষি? ঋষিকে ঠকাইনি আমি? ও যে বড় ভালোবাসতো আমায়। গুল্লু ওর প্রাণ ছিল। ঋষির সবকিছু কেড়ে নিতে চাইনি আমি। ভুলে যাও অনন্যা, কেন মনে করছো এসব? আর তো ফিরে যাওয়ার উপায় নেই। অসহায় কিংসুক বলল, আছে, নিশ্চয়ই উপায় আছে। আমি ফিরে যাব, শুধু একটিবার আমার গুল্লুকে দেখব বলে। ওরা অপমান করবে তোমায়, তাড়িয়ে দেবে, যে যেও না। দিক, যা খুশি করুক, আমি যাবই। গুল্লু আমার মেয়ে, ওর কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না ওরা। প্লিজ আমাকে যেতে দাও। একবার গুল্লুকে দেখেই ফিরে আসবো আমি। কতদিন ওকে বুকে চেপে আদর করিনি। প্লিজ আমাকে যেতে দাও কিংসুক। অনন্যার আর্ত কান্নায় বুক পুড়ে যাচ্ছিল কিংসুকের। এই প্রথম ওর মনে হলো কাজটা ঠিক হয়নি মোটেই। ভর দুপুরবেলা ঋষিদের বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামলো অনন্যা। 5 বছর বোধহয় খুব একটা লম্বা সময় নয়। কিছুই বদলায়নি এ পাড়ার। বাড়িটাও একই রকম আছে। ওড়না দিয়ে মুখ মাথা ঢাকা, চোখে কালো চশমা পরা অনন্যা অবশ্য ভালো করে খেয়াল করছে না কিছুই। এতদিন বাদে গুল্লুকে দেখতে পাবে, এই আনন্দেই অন্য কিছু তেমন স্পর্শ করছে না ওকে। ধীরে ধীরে গেট ঠেলে ভেতরে ঢুকলো অনন্যা। দরজায় বেল বাজালো সাবধানী হাতে। একটু পরেই খুলে গেল দরজা। একটা মিষ্টি দেখতে মেয়ে চোখে জিজ্ঞাসা নিয়ে অনন্যার দিকে তাকিয়ে বলল, আপনি? কাকে চাই আপনার? বাড়িতে আর কেউ নেই? পাল্টা প্রশ্ন করলো অনন্যা। মেয়েটা কে বুঝতে পারছিল না ও। অনন্যা ইচ্ছে করে এই সময়টা বেছে নিয়েছে এ বাড়িতে আসার জন্য। জানে ঋষি এ সময় অফিসে থাকে। ঋষির মুখোমুখি হবার সাহস নেই অনন্যার। আমার শাশুড়ি আছেন, কিন্তু তিনি অসুস্থ, শুয়ে আছেন। তাই আপনি কি বলবেন আমাকেই বলুন। শাশুড়ি? মাথা ঝিমঝিম করছে অনন্যার। এর মানে ঋষি আবার বিয়ে করেছে? তবে কি অনন্যা ভেবেছিল ঋষি সারা জীবন একাই থাকবে, তাও একটা প্রতারক মেয়ের জন্য? আপনি কে ঠিক চিনতে পারলাম না তো। কায়দা করে প্রশ্নটা ছুড়ে দিল অনন্যা। আমি এ বাড়ির ছোট বউ, আমার নাম শিবানী। মেয়েটা একটু অবাক চোখে তাকিয়ে আছে অনন্যার দিকে। কি বলবে বুঝতে পারছে না অনন্যা। ওর সন্দেহই তবে ঠিক, ঋষি আবার বিয়ে করেছে। মনে মনে অস্থির হয়ে পড়ছিল অনন্যা। গুল্লু ঘরে নেই নাকি? ওর স্কুল তো 12টায় ছুটি হতো। দিদি ভাই বা কোথায়? এই কয়েক বছরে হয়তো বদলে গেছে অনেক কিছুই। মরিয়া হয়ে অনন্যা বলল, আমি একটু বসবো? আসলে অনেক দূর থেকে এসেছি। এই বাড়ির বড় বউ নীলিমা দিয়ে আমার বিশেষ পরিচিত, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। দিদি ভাই তো স্কুলে গেছে আমার মেয়েকে আনতে। আমার ছেলেটা একটু অসুস্থ তো, তাই আমি যাইনি। ওরা এক্ষুনি এসে পড়লো বলে। বসুন আপনি। ঋষির একটা ছেলে হয়েছে তবে? মেয়েটাকে আমার মেয়ে বলতে গুল্লুর কথাই বলল। বুক কাঁপছে অনন্যার। এক্ষুনি এসে পড়বে গুল্লু?
আপনি বসুন, ছেলেটা কাঁদছে, নিয়ে আসি গিয়ে। ব্যস্ত হয়ে উঠে গেল শিবানী। একটু বাদে ফিরে এলো ছোট্ট একটা শিশুকে বুকে জড়িয়ে। 6 মাস বয়স হবে বাচ্চাটার। হাত পা ছুড়ে ক্রমাগত ঘ্যান ঘ্যান করেই চলেছে সে। শিবানী শান্ত করার চেষ্টা করছে বাচ্চাটাকে। একবার অনন্যার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিছু মনে করবেন না, আপনাকে একটু জল টল দেওয়ার সময় পাচ্ছি না, আসলে ছেলেটা এত জ্বালাচ্ছে। না না, ঠিক আছে, আমার আর কিছু লাগবে না। অনন্যার কথা শেষ হতে না হতেই বাইরে থেকে দুপদাপ করে একজোড়া পায়ের আওয়াজ পাওয়া গেল, সঙ্গে কচি গলার চিৎকার। ও মা, ভাই কোথায়? দেখো আমি ভাইয়ের জন্য কি এনেছি। দৌড়ে ঘরে ঢুকে এক স্কুল ড্রেস পরা রোগা লম্বা একটা বাচ্চা মেয়ে, ওই তো গুল্লু। হিসেব মতো ওর বয়স এখন 8। গোলগাল ফোলা ফোলা গালের সে ছোট্ট গুল্লু আর নেই। তবু চিনতে অসুবিধা হচ্ছে না অনন্যার। নিষ্পলক চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে ও। গুল্লুর হাতে ধরা একটা ক্যান্ডি, সেদিকে তাকিয়ে শিবানী হেসে বলল, ভাই কি ক্যান্ডি খেতে পারবে মা? ওর যে দাঁতই নেই। কই দাঁত নেই? 2টো দাঁত উঠেছে যে দেখলাম, চিৎকার করলো মেয়েটা। হেসে ফেললো শিবানী, তারপর অনন্যার দিকে তাকিয়ে বলল, মেয়ের কথা শুনুন একবার। অনন্যা পাথরের মতো বসেছিল। এতক্ষণে সেদিকে চোখ পড়েছে গুল্লুর। অবাক হয়ে তাকিয়ে আছে সে অনন্যার দিকে। গুল্লু কি চিনতে পারছে ওর মাকে? কি দুষ্টু যে হয়েছে গুল্লু, সেই গলির মোড় থেকে এমন দৌড় লাগিয়েছে, ছুটতে ছুটতে নাগাল পাই না আর। রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকলো নীলিমা। ঢুকেই অনন্যাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে ও। শিবানী বলে উঠল, দেখো না দিদি ভাই, উনি কতক্ষণ থেকে বসে রয়েছেন তোমার সঙ্গে দেখা করার জন্য। কে ইনি? নীলিমার প্রশ্নে চমকে গেল অনন্যা। উনি তো বললেন তুমি নাকি চেনো ওনাকে। শিবানী অবাক হয়ে বলল, না না, ভুল হয়েছে আপনার, আমি তো আপনাকে চিনি না। নীলিমা গম্ভীর হয়ে বলল, কিন্তু উনি তো তোমার নামই বললেন দিদি ভাই। সে হতেই পারে, নীলিমা নাম কি একার আমার নাকি? শুনুন, ভুল বাড়িতে ঢুকে পড়েছেন আপনি। অনন্যার দিকে তাকিয়ে বলল নীলিমা। অনন্যা তখনও তাকিয়ে আছে গুল্লুর দিকে, কষ্টে বুকে মোচড় দিচ্ছে ওর। এরকম অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে কেন গুল্লু? মাকে কি একটুও মনে নেই ওর? হাত বাড়িয়ে দিল সে মেয়ের দিকে, নিজের নারী ছেঁড়া দেহের অংশের দিকে। একটা সময় সারাক্ষণ অনন্যার বুকে লেপ্টে থাকতো যে মেয়ে, সে এখন অনন্যাকে হাত বাড়াতে দেখেই শিবানীর পেছনে গিয়ে মুখ লুকিয়েছে। শিবানী হেসে বলল, মেয়ের খুব লজ্জা, অচেনা কারো কাছে যেতেই চায় না। এই গুল্লু, উনি একটা আন্টি তো, যা। না না, যাব না। শিবানীকে জাপটে ধরে আছে গুল্লু। ঠিক এই মুহূর্তে অনন্যা বুঝতে পারলো সব সুতো ছিঁড়ে গেছে। এই বাড়ির সঙ্গে আর কোনো বন্ধন নেই ওর। চুপচাপ উঠে গেল সে। চোখের জল কারোকে দেখাতে ইচ্ছে করছে না। গেটের বাইরে সবে বেরিয়েছে, পেছন থেকে ডাকলো নীলিমা। ঘুরে তাকালো অনন্যা। নীলিমা বলল, আর কখনো এখানে এসো না, এ বাড়ির সবাই জানে তুমি মরে গেছো। শিবানীও তাই জানে। তোমার কোনো স্মৃতিই নেই এ বাড়িতে, সবকিছু মুছে দেওয়া হয়েছে যত্ন করে। এতদিনে ঋষি শান্তিতে সংসার করছে, শিবানীর মতো একটা মেয়ে হয় না। গুল্লু ওকেই মা বলে জানে, তোমার কথা মনেই নেই ওর। 5 বছর সময় তো কম নয়। প্লিজ এই বাড়িটাকে দ্বিতীয়বার আর ধ্বংস করো না, যেখানে ছিলে সেখানেই ফিরে যাও। কি নির্বিকার ভাবে কথাগুলো বলল দিদি ভাই। অনন্যাকে কিছু বলার সুযোগই দিল না, চট করে ঢুকে গেল ঘরে। গভীর ঘৃণা থেকে বোধহয় এমন নিরাশক্তি আসে। ক্লান্ত পায়ে ফিরছিল অনন্যা। ওর বুকের হাহাকার শুনতে পাচ্ছে না কেউ, সবকিছু হারিয়ে গেল ওর। নিজের শরীরের অংশ, ওর আদরের গুল্লু ওকে ভুলেই গেছে। স্বেচ্ছায় যা কিছু ছেড়ে গেছিল তার জন্য এত কষ্ট হচ্ছে কেন অনন্যার? নিজের হাতে যে সম্পর্কগুলো কেটে ফেলে দিয়েছিল একদিন নির্মম হাতে, আজ কেন সেই কাটা অংশের ক্ষতগুলো টাটাচ্ছে এভাবে? মনে হচ্ছে এই ক্ষত কখনো শুকোবে না। কাটা অংশের যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে অনন্যাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।